সিলেটে কাল প্রথম টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিট নন শামীম, খেলানো হতে পারে সোহানকে। এশিয়া কাপের প্রস্তুতির সিরিজে ভালো পারফরম্যান্সের আশা। International series against an international team, and that's where our focus is on the series. বিপিএলে ম্যাচ গড়া পেটায় অভিযুক্তরাও খেলার সুযোগ পাবেন এনসিএলে। তদন্ত প্রতিবেদন নিয়ে দিক নির্দেশনা না পাওয়ায় সন্দেহভাজনদের বাদ দিতে পারছে না টেকনিক্যাল কমিটি। বোর্ডের কাছে অলরেডি জমা দিয়েছে কিনা এটাও আমাদের কাছে কোনো আপডেট নেই। বোর্ড থেকে ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত সিলেকশন প্যানেল কিন্তু ওইভাবে আগাতে পারবে না। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আন্তরিকতা দেখায়নি বিসিবি, মন্তব্য ইমরুলের। বলে 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার সামর্থ্য আছে টাইগার অলরাউন্ডারের। এবং 64 জেলার দল নিয়ে শনিবার মুন্সিগঞ্জে শুরু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। ম্যাচ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে, স্টেডিয়ামে সাজ ড্র। দেখছেন শিরোনাম, শুরুতে ক্রিকেটের খবর জানাবো। এশিয়া কাপের ড্রেস রিহার্সাল শুরু হচ্ছে শনিবার। সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। পরিসংখ্যানে টাইগাররা এগিয়ে থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটে কঠিন পরীক্ষা নিতে পারে ডাচরা, এমনটা মনে করেন হেড কোচ ফিল সিমন্স। তবে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। এদিকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা নেদারল্যান্ডসও ছাড় দিতে নারাজ। ম্যাচে মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। নাথান কেলির কঠোর ফিটনেস ট্রেনিং, জুলিয়ান উডের পাওয়ার হিটিং, ফিল সিমন্সের কৌশল এবারের এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির প্রশংসা সবার মুখে। তবে ক্রিকেটাররা কতটা তৈরি হলেন তা দেখা যাবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এদিন হলো সিরিজের ট্রফি উন্মোচন। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে 3বার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে টাইগাররা। ডাচদের বিপক্ষে বাংলাদেশ সবকিছুতেই এগিয়ে, কিন্তু সহজ প্রতিপক্ষ হলেও সংক্ষিপ্ত ফরম্যাটে এই দলটাও ছুড়ে দিতে পারে কঠিন চ্যালেঞ্জ। নেদারল্যান্ড সিরিজে হারলে শুধু সমালোচনা হবে বিষয়টি তেমন নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও সমালোচনা হবে। আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে যারা গেল 2 বিশ্বকাপে দারুণ করেছে। আমাদের অনুশীলন দারুণ ছিল। কিছু বৃষ্টির সমস্যা ছিল। ফাইনালের আগে আপনাকে প্রিলিমিনারি ঠিক করতে হবে। আপাতত আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, সিরিজেই সব ফোকাস করছি। শ্রীলঙ্কার পর পাকিস্তান 2 টি-20 সিরিজ জয় টাইগার আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে মেন ইন গ্রিনের বিপক্ষে সিরিজে মিরপুরের স্লো উইকেট নিয়ে হয়েছে নানা সমালোচনা। তবে কোচের বিশ্বাস সিলেটে থাকবে ভিন্ন চিত্র। বিশ্বের অন্যান্য উইকেটের মতো সিলেটের উইকেট বেশ ভালো। এখানে রান হয়। আশা করছি পাকিস্তান সিরিজের যে ঘাটতি ছিল সেটা এখানে মিটবে। প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস। 2011 ওয়ানডে বিশ্বকাপে চট্টগ্রামে খেলা ম্যাচটাই বাংলাদেশের মাটিতে ডাচদের একমাত্র অভিজ্ঞতা। 14 বছর পর সফরে এসে রোমাঞ্চিত তারা। এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিতে পারলেই লড়াই জমে উঠবে বলে মনে করেন কোচ রায়ান কুক। আমি মনে করি টি-20 ক্রিকেটে যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে। আমি আত্মবিশ্বাসী ভালো ম্যাচ হবে। আমি মনে করি উইকেট ভালোই হবে। তাদের এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিতে হবে। তারাও চাইবে রান হোক। মনে হচ্ছে সিলেটের উইকেট আমাদের উইকেটের মতো হবে। এদিকে প্রস্তুতি ম্যাচে পারভেজ ইমনের চোটে কিছুটা দুশ্চিন্তা ছিল টাইগার ড্রেসিং রুমে। তবে সে সমস্যা কেটে গেছে। এছাড়াও দীর্ঘদিন পর একাদশে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। বাংলাদেশ কি জিতবে ইতিহাস ধরে রেখে, নাকি ডাচরা লিখবে নতুন ইতিহাস? উত্তরটা মিলবে প্রথম ম্যাচের পরে। তবে একটা বিষয় নিশ্চিত, এশিয়া কাপে যাওয়ার আগে সিলেটের এই ম্যাচগুলোই বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে বড় মঞ্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক এখন নেদারল্যান্ডসের হেড কোচ। ভিন্ন পরিচয় হলেও আবারও বাংলাদেশে আসতে পেরে খুশি তিনি। এখনও টাইগার ক্রিকেটের খোঁজ খবর রাখেন ডাচদের এই গুরু। তার চোখে বিশ্ব ক্রিকেটে উন্নতি করছে বাংলাদেশ। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের ডাগআউটের পরিচিত মুখ এবার প্রতিপক্ষ হয়ে সিলেটে নেদারল্যান্ডস দলের হেড কোচ রায়ান কুক।
2018 সালে টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে আসেন রায়ান কুক। প্রায় 3 বছর কাটিয়েছেন সাকিব, মুশফিক, তামিমদের সঙ্গে। দলের উত্থান পতনের সাক্ষী ছিলেন তিনি। মুহূর্তগুলো এখনো গেঁথে আছে তার মনে। এখানে ফিরে দারুণ লাগছে। এই মুখগুলো আবারও দেখে ভালো লাগছে। কেবল প্লেয়ার নয়, এখানের কিছু কোচ কর্মকর্তাদের সাথেও ভালো স্মৃতি রয়েছে আমার। এই ভেন্যুগুলোতে ফেরা দারুণ। যখন জেনেছি এই সিরিজ সিলেটে হবে, তখনই মনে হয়েছে এখানে আগে এসেছিলাম। ভালো স্মৃতি রয়েছে। টাইগারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে এখনো অনুপ্রাণিত করে। অনেক দূরে চলে গেলেও টাইগার ক্রিকেটের খোঁজ খবর সব সময় রাখেন। খুশি হন বাংলাদেশের সাফল্যে। 2024 সালে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি। প্রথম রাউন্ডে তাদের যেতে দেখে ভালো লেগেছে। দুই দলেই অনেক পরিবর্তন এসেছে। সব দলই এগুচ্ছে। বাংলাদেশ দলও উন্নতি করছে, যা বিশ্ব ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। এবারের সফরে ভিন্ন দায়িত্ব। নেদারল্যান্ডস দলের হেড কোচ হয়ে প্রথমবার বাংলাদেশে এসেছেন কুক। সামনে এশিয়ার কন্ডিশনে টি-20 বিশ্বকাপ। তার আগে ডাচদের বিপিএল এ সুযোগ মিললে খুশি হবেন কুক। আমাদের ক্রিকেটাররা বিপিএল এ সুযোগ পেলে দারুণ হবে। ভালো প্রস্তুতির সুযোগ হবে। এখানে সবাই পেশাদার। আমাদের বছরে 12টা সিরিজ থাকে। অন্য দেশে খেলাটা ক্রিকেটারদের জন্য দারুণ ব্যাপার হবে। আশা করি সুযোগ পেলে তারা নিজেদের সামর্থ্যটা দেখাতে পারবে এবং বিপিএল এর দলগুলো আশা করি তাদের দলে নিতে আগ্রহ দেখাবে। এক সময় টাইগারদের সাফল্যের অংশীদার ছিলেন। এবার প্রতিপক্ষের সাফল্যের মিশনে এলেন। তবে বাংলাদেশ এখনও তার কাছে বিশেষ এক অধ্যায়। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। বিপিএলে ম্যাচ গড়া পেটায় অভিযুক্তরাও খেলার সুযোগ পাবে এনসিএল টি-20-তে। তদন্ত প্রতিবেদন নিয়ে নির্বাচকদের কোনো নির্দেশনা না দেয়ায় জড়িতদের আলাদা করার উপায় নেই টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির কাছে, এমনটাই জানিয়েছেন কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। তবে ফিক্সিং নিয়ে ক্রিকেটারদের সচেতন করতে এবারের আসর শুরুর আগে থাকছে কর্মশালার আয়োজন। সবশেষ বিপিএলে ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জড়িত আছে একাধিক ফ্রাঞ্চাইজি থেকে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। আছে স্থানীয় কোচদের নামও। স্বাধীন তদন্ত কমিশন নিজেদের দীর্ঘ তদন্ত শেষে প্রাথমিক প্রতিবেদনে এমনটাই জানায় বিসিবিকে। তবে চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় অভিযুক্তদের নাম প্রকাশ করেনি বিসিবি। তাদেরকে আপাতত ক্রিকেট থেকে দূরে রাখারও নেই কোনো সুনির্দিষ্ট নির্দেশনা। আর তাতে অভিযুক্তরাও অংশ নিতে পারছেন এনসিএল টি-20-র পরবর্তী আসরে। যখনই রিপোর্টটা চলে আসে যে কোনো খেলোয়াড়ের এগেন্সে, তখন ওই দিন থেকেই কিন্তু এটা অ্যাক্টিভেট হওয়া উচিত। কারণ আপনি যদি আপনার কাছে নাম আসে সেভাবে কিন্তু আগাতে হবে। বোর্ডের কাছে অলরেডি জমা দিয়েছে কিনা এটাও আমাদের কাছে কোনো আপডেট নেই। বোর্ড থেকে ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত সিলেকশন প্যানেল কিন্তু ওইভাবে আগাতে পারবে না। শুধু বিপিএল নয়, ম্যাচ ফিক্সারদের দৌরাত্ম্য এখন দেশের ক্রিকেটের সর্বত্র। উঠতি ক্রিকেটারদের এই ফাঁদ থেকে দূরে রাখতে এনসিএল এর আগে কর্মশালা আয়োজন করবে টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটি। অলরেডি আলোচনা করেছে কিভাবে এগুলি থেকে খেলোয়াড়দেরকে দূরে রাখা যায়। এগুলির জন্য কিন্তু একটা কাউন্সেলিং কোর্স কিন্তু দরকার আছে খেলোয়াড়দের, এবং অ্যাওয়ারনেস যেটা এটা নিয়ে কিন্তু কাজ করার জন্য অলরেডি আমরা এনসিএল টেকনিক্যাল কমিটি থেকে কিন্তু এটা আলোচনা অলরেডি শুরু করেছি, যাতে যখনই দলগুলি তৈরি হয়ে যাবে, যখনগুলি রেডি হয়ে যাবে ভেন্যুতে যাওয়ার আগে একদিনের একটা কোর্স আমরা এখানে করব, যাতে খেলোয়াড়দেরকে অ্যাওয়ারনেসটা দেওয়া যায় কীভাবে এর থেকে দূরে থাকা যায়। আগামী 6 সেপ্টেম্বর মিরপুর একাডেমি মাঠে ফিটনেস টেস্ট হবে ক্রিকেটারদের। এরপর উত্তীর্ণ হওয়া খেলোয়াড়রা চলে যাবে নিজ নিজ ভেন্যুতে। প্রতি রাউন্ডে একই দিনে সকালে রাজশাহী আর বিকেলে ম্যাচ হবে বগুড়া স্টেডিয়ামে। 21 সেপ্টেম্বর 8 দলই চলে যাবে সিলেটে। সেখানে শুরু হবে তৃতীয় রাউন্ডের ম্যাচ। যুব বিশ্বকাপ সামনে থাকায় এবারের আসরে থাকছেন না অনূর্ধ্ব 19-এর ক্রিকেটাররা, যদিও হাই পারফরমেন্স ইউনিটের খেলোয়াড়রা ঠিকই খেলবেন পুরো টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আন্তরিকতা দেখায়নি ক্রিকেট বোর্ড, এমন মন্তব্য করেছেন ইমরুল কায়েস। তার মতে 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার সামর্থ্য আছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। এদিকে অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইমরুল। ওয়াটসনের সঙ্গে একাডেমির কাজ এগিয়ে নিতে ওশেনিয়ার দেশটিতে গেছেন তিনি। সেখানে স্কিলের উন্নতির লক্ষ্যে কাজ করা মুমিনুল সাদমানকে প্রশংসায় ভাসিয়েছেন ইমরুল। খেলার হয়ে গেছেন, কিন্তু তিনি এখন পুরো দস্তুর ব্যবসায়ী, তবে সেটা ক্রিকেটকে পুঁজি করেই। শেন ওয়াটসনের সঙ্গে একাডেমির কাজ শুরু করতে অস্ট্রেলিয়ায় গেলেন ইমরুল কায়েস। আমি একটা ক্লাবের সাথে ইনক্লুড হচ্ছি, ওখানে তাদের
প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো আমি ইউজ করব একাডেমির জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি, ওখানে ভালো ভালো কোচদের সাথে কাজ করার সুযোগ হবে আমার, এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব যে বাংলাদেশের প্লেয়াররা যদি প্র্যাকটিস করতে চায় ইন্ডিভিজুয়ালি, আমি তাদেরকে হেল্পটা করতে পারবো, আমি বিশ্বাস। আমার ইচ্ছা আছে সেপ্টেম্বর 7 তারিখ থেকে একটা সেশন দিব, তারপরে এভরি সেশন ওয়াইজ আমরা প্র্যাকটিসের একটা শিডিউল দিয়ে দেব। নিজ উদ্যোগে অস্ট্রেলিয়ার একাডেমিতে কাজ করছেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। টাইগারদের 2 টেস্ট ব্যাটারকে সুযোগ করে দিয়েছেন সাবেক কোচ চান্ডিকা হাথুরু সিংহে। ম্যাথিউ হেইডেনের সঙ্গেও বিশেষ সেশনের কথা রয়েছে। মুমিনুল সাদমানদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভিনদেশে একাডেমি নিয়ে কাজ করা ইমরুল। দেশ থেকে তাদের নিজের উদ্যোগে যে অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করতেছে, এটা অনেক বড় একটা সাহসের ব্যাপার। কোয়াব বা বিসিবি নির্বাচনে আগ্রহ নেই। আগামী জানুয়ারি পর্যন্ত থাকবেন বিদেশ বিভূঁইয়েই। দীর্ঘ সময় বাংলাদেশের বাইরে থাকতে হচ্ছে ইমরুল কায়েসের বন্ধু সাকিব আল হাসানকেও। পিএসএল, সিপিএল, ম্যাক্স 60 ফরেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখা গেলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের এমন পরিণতি কষ্ট দেয় ইমরুলকে। যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে আমার মনে হয় যে সাকিব একজন ব্যক্তি যে বাংলাদেশে যে ক্রিকেট খেলবে। আমরা সবাই দেখেছি সাকিব কতদিন রাজনীতি করেছে, কি রাজনীতি করেছে, এবং যখন কোনো অভ্যুত্থান হলো বাংলাদেশে, জুলাই গণ অভ্যুত্থান, তখন সাকিব কোথায় ছিল, কি করতেছিল? কানাডাতে লিগ খেলতেছিল। সাকিব আল হাসানের সে অ্যাবিলিটি আছে যে এখনো কামব্যাক করা এবং ন্যাশনাল টিমকে দেওয়া। আমি মনে করি চাইলে এখনো 2টা বছর খেলতে পারে, ও যদি মনে করে 27 ওয়ার্ল্ড কাপও খেলতে পারে। জাতীয় দলে সাকিব খেলবেন কি খেলবেন না সেটা নিশ্চিত নয়, তবে শিগগিরই মিরাজ কায়েসের কোম্পানি এমকেএস এর ব্যাট দিয়ে খেলবেন মিস্টার 75। এটা নেক্সট অক্টোবর থেকে ওর আমাদের সাথে কন্ট্যাক্ট হবে, পুমার সাথে ওর কন্ট্যাক্ট শেষ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের সদস্য নির্বাচিত হলেন শান্ত, মিরাজ, পাইলট সহ 8 জন। প্রথমবারের মতো নারী ক্রিকেটার কোটায় অন্তর্ভুক্ত হলেন রুমান আহমেদ। গত 1 যুগ ধরে অকেজো হয়ে থাকা এই সংগঠনকে এবার ক্রিকেটারদের উপকারে কাজে লাগাতে আশাবাদী মিনহাজুল আবেদিন নান্নু। 4 সেপ্টেম্বর হবে কোয়াবের সভাপতি ও সহ সভাপতি পদের নির্বাচন। যে পর্যায়ে দাঁড়িয়েছে এই জায়গায় অলমোস্ট 10 জন কিন্তু ইলেক্টেড হয়ে গেছে, কারণ এখানে খালি প্রেসিডেন্ট পদটাই খালি ইলেকশন হবে, যেখানে সেলিম সাহেব মিথুন রানী দাঁড়িয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের 4 তারিখের ইলেকশনে সবাই পার্টিসিপেট করবে। এখন পর্যন্ত ভোটার লিস্ট তৈরি হয়েছে, যেখানে 212 জন অলরেডি রেজিস্ট্রেশন করছে। মুন্সিগঞ্জে শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। আসর সামনে রেখে মুন্সিগঞ্জ স্টেডিয়াম সেজেছে নতুন সাজে। 64 জেলা নিয়ে এই আয়োজনের ম্যাচগুলো হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। শুরুটা মুন্সিগঞ্জ থেকে হলেও একে একে প্রতিটি জেলায় হবে ফুটবলের এই ম্যাচগুলো। জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। বিস্তারিত থাকছে নাসিরউদ্দিন আহমেদ উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জ স্টেডিয়াম সেজেছে নতুন সাজে। মাঠে শরতের ঘন সবুজ প্রাকৃতিক ঘাস জৌলুস ছড়াচ্ছে। শেষ মুহূর্তে চলছে মাঠের পরিচর্যা। এই মাঠ থেকে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। বিকেল 3টায় উদ্বোধনী খেলায় অংশ নেবে স্বাগতিক মুন্সিগঞ্জ জেলা ফুটবল দল ও মাদারীপুর জেলা ফুটবল দল। আসরটির মাধ্যমে সারা দেশে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাফুফের। জাতীয় এই চ্যাম্পিয়নশিপের পাশাপাশি পরবর্তীতে ছেলেদের অনূর্ধ্ব 17 ও মেয়েদের অনূর্ধ্ব 15 জাতীয় চ্যাম্পিয়নশিপেরও প্রস্তুতি রয়েছে। এই 3টি আসরের সফল সমাপ্তির মধ্য দিয়ে তৃণমূল থেকে ভালো মানের প্রতিভাবান ফুটবলার বাছাই করা সম্ভব হবে। আসরটি ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে মফস্বল শহর মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ স্টেডিয়ামটা একটা অভূতপূর্ব সাজানো হয়েছে। আমরা খুশি যে মুন্সিগঞ্জবাসী এই ধরনের একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমরা চাই সব সময় যেন এরকম ধারাবাহিকতা অব্যাহত থাকে। এখান থেকে আমরা যেন কিছু উদীয়মান খেলোয়াড় বের করে নিতে পারি এবং যারা ভবিষ্যতে জাতীয় দলে তারা প্রতিনিধিত্ব করবে। প্রতিটা জেলা থেকে যদি এইগুলো আয়োজন করা যায় তাহলে ক্রীড়াঙ্গনে নতুন নতুন প্লেয়ার জন্ম হবে, নতুন নতুন সংগঠক তৈরি হবে। টুর্নামেন্টের খসড়া বাজেট ধরা হয়েছে 18 কোটি টাকা। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আলাদাভাবে 5 কোটি করে মোট 10 কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। বাজেটের বাকি 8 কোটি টাকাও সংগ্রহ করবে বাফুফে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে যৌথভাবে আয়োজন করেছে এই টুর্নামেন্ট। স্টেডিয়ামে আমরা যতটুকু সাধ্য ঘাস কাটা থেকে আরম্ভ করে অন্যান্য
প্রস্তুতিও আমরা নিচ্ছি। ৬৮তে দেশের সবকটি জেলা অংশ নিবে। ৮টি পটে ভাগ করা হয়েছে জেলাগুলোকে এবং প্রতিটি পটের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নাম অনুসারে। ৬৪ জেলার মধ্যে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে। সেখানে জয়ী ৩২টি দল জায়গা পাবে দ্বিতীয় পর্বে। এরপর তৃতীয় পর্বে নির্বাচিত হবে ১৬টি দল। এই ১৬ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। নভেম্বরের শেষ সপ্তাহে ফাইনাল হবে জাতীয় স্টেডিয়ামে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় এক ডিসিপ্লিন হয়ে উঠবে পেশাদার বক্সিং। রাজধানীর বসুন্ধরায় আয়োজিত 365 নাইটে এমন মন্তব্য করেন ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। বক্সিং নাইটে বাংলাদেশ ছাড়াও ভারতীয় বক্সাররাও অংশ নেন। সারা বিশ্বে জনপ্রিয় হলেও বাংলাদেশে খুব একটা কদর ছিল না পেশাদার বক্সিংয়ের। তবে দিনে দিনে আসছে পরিবর্তন। ইদানিং প্রায় দেশে আয়োজিত হচ্ছে পেশাদার বক্সিং টুর্নামেন্ট। রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত হয়েছে X360 ফাইট নাইট ব্যাক টু দ্য প্যাভিলিয়ন 5, যেখানে বিভিন্ন বাউটে অংশ নেন বাংলাদেশ ও ভারতের পেশাদার বক্সাররা। আসলে পাকিস্তানি বক্সারদের অংশ নেওয়ার কথা থাকলেও ভারত টুর্নামেন্টে থাকায় নাম প্রত্যাহার করেন পাকিস্তানি বক্সাররা। তবে সমস্ত আলোচনা এক পাশে রেখে বক্সিং নাইট উপভোগ করেন দেশি বিদেশি দর্শকরা। অ্যামেচার বক্সিং থেকে অনেকটাই ভিন্ন পেশাদার বক্সিং। ঝুঁকিপূর্ণ হওয়ায় আসতে চান না অনেকেই। তার উপর বাংলাদেশে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তবে এমন প্রতিকূলতার মধ্যেও দেশ বিদেশের বক্সিং রিংয়ে লাল সবুজ পতাকা উঁচিয়ে ধরছেন বাংলাদেশি বক্সাররা। ক্রিকেট, ফুটবল, অন্যান্য হকি এসব গেমের যেমন ভ্যালু দেওয়া হয়, আমাদের বক্সিংটা আসলে দেওয়া হয় না। আমাদের কাছে অনেক ভালো বক্সার আছে, আপনারা খোঁজ করে দেখতে পারেন। প্রফেশনালে অনেক ওয়ার্ল্ড র্যাঙ্কিং বক্সার আছে, 2 স্টার 3 স্টার পর্যন্ত বক্সার সামনে হবে। আমাদের এই বাউটেই খেলা আছে আমাদের একজন মোহাম্মদ সালমানের, সে পরবর্তীতে সে 3 স্টার যাবে। তার মানে একটা 3 স্টার র্যাঙ্কিংয়ের বক্সারের বাইরের দেশে অনেক ভ্যালু, কিন্তু আমাদের যে দেশে এটাতে ভ্যালু নাই। বাংলাদেশের জন্য বাইরেও খেলতে চাই অ্যামেচারের দিক দিয়ে। আমাদের বাংলাদেশে অনেক ট্যালেন্টে ভরা, বাট আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং আপনাদের দোয়া চাই। আপনারা যতদিন সাপোর্ট করবেন, মিডিয়া বলেন, ফ্যান্সরা বলেন, তত বাংলাদেশ আগাতে থাকবে। পর্যাপ্ত সুযোগ সুবিধার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পেশাদার বক্সিং অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার ও ফাইট নাইটের আয়োজকের। সরকারের সহযোগিতা এবং বাংলাদেশের যে সমস্ত বড় বড় যারা মানুষ আছেন যারা সহযোগিতা করতে পারেন, তাদের সহযোগিতা পেলে আমি বিশ্বাস করি প্রফেশনাল বক্সিং থেকে বাংলাদেশে অনেক দূরে যাওয়া সম্ভব। এবং পাশাপাশি এই প্রফেশনাল বক্সিং থেকে তারা বৈদেশিক যে আয়, যেটা ফাইন্যান্সিয়াল সাপোর্টও বাংলাদেশকে দিতে পারবে। একটা ছেলে খেললে তার একটা ফাইন্যান্স থাকে, কন্ট্যাক্ট গেমস, 1 টাকা হলেও সে পাবে। সো এই কালচারটা যদি আমরা করতে পারি তো বাংলাদেশের ছেলে মেয়েরা এর প্রতি ঝাঁপিয়ে পড়বে। বক্সিং নাইটে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের পর্যবেক্ষকরাও। নিয়মিত ফাইট নাইট আয়োজন করতে চান আয়োজকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়ে গেল রানরাইজ নেশন 15 কিলোমিটার প্রতিযোগিতা। AIMS স্বীকৃত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে 3টি ক্যাটাগরিতে, যেখানে অংশ নিয়ে খুশি রানাররা। অনেকে প্রথমবার অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। নির্ধারিত সময়ে দৌড় শেষ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। ভবিষ্যতে বাড়াতে চান নিজেদের টাইমিং। তখনও রাজধানীতে ভাঙেনি ঘুমের আড়মোড়। তবে একদল উদ্যমী মানুষ ছুটে এসেছেন হাতিরঝিলে। লক্ষ্য রানরাইজ নেশন 15-কে 2025-এ অংশ নিতে। ভোরের আলো ফোটার সঙ্গে শুরু হয় প্রতিযোগিতা। নারী, পুরুষ, শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা রূপ নিয়েছে দৌড়বিদদের মিলন মেলায়। অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিস্টেন্স রেসেস স্বীকৃত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় 1600 অ্যাথলিট, যেখানে হয়েছে 3টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা: 15 কিলোমিটার, 7.5 কিলোমিটার এবং শিশুদের জন্য 1 কিলোমিটার। বিশেষ নজর কেড়েছে এই খুদে দৌড়বিদরা। বাবা মার সঙ্গে এসেছেন প্রতিযোগিতায় অংশ নিতে। দৌড় সম্পন্ন করে দারুণ খুশি শিশুরা। অনেকে অংশ নিয়েছেন প্রথমবার, আবার অনেকের অভিজ্ঞতা আছে আগের। দারুণ এই আয়োজনে খুশি অংশ নেয়ারা। ভালো লেগেছে আজকের রানটা, সবকিছু অনেক অর্গানাইজড করছে। আলহামদুলিল্লাহ, আমি 7.5K ফিনিশার হয়েছি
এটা ভাবতেই আমার ভালো লাগতেছে। দৌড়ানো মানে আমাকে প্রাইজ পাইতে হবে সেটা না, আমি দৌড়ালাম সবার সাথে, আমি সবাইকে দেখলাম, একটা পজিটিভ এনার্জি হলো। আমার মনে হয় ম্যারাথনের এটাই উদ্দেশ্য। কারো কারো অভিযোগ আছে রাস্তার বাজে অবস্থা নিয়ে। অনেকে দাবি জানিয়েছেন হাতিরঝিলের রাস্তা সংস্কারের সঙ্গে তারাও উদ্যমী নিজেদের আরো উন্নতি আনতে। এই রোডে দেখতেছি যে অনেক জায়গায় ক্ষত বিক্ষত, এবং এটা আমরা জানি যে আমাদের জন্য মানে খুব রিস্কি এবং আমাদের ইনজুর হওয়ার সম্ভাবনা বেশি আছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, ছিল র্যাফেল ড্রয়ের ব্যবস্থাও। তাছাড়া যারা নির্ধারিত সময়ের মাঝে রান শেষ করতে পেরেছেন তাদের সবাই পেয়েছেন মেডেল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিসিসিআইয়ের নতুন ভারপ্রাপ্ত সভাপতি হলেন সহ সভাপতি রাজীব শুক্লা। রজার বিনির বয়স 70 বছরের বেশি হয়, তাকে সরিয়ে শুক্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে হতে যাওয়া নতুন নির্বাচনের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন, এমন খবর প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। এদিকে সাদা বলের ক্রিকেটে ফিরতে বিশেষ এক ফিটনেস টেস্ট দিতে হচ্ছে রোহিত শর্মাকে। 13 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে এই টেস্টে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে সেন্টার অফ এক্সেলেন্স। লোধা কমিটির নিয়ম অনুযায়ী 70 বছর হলেই কেউ থাকতে পারবেন না বিসিসিআই এর সভাপতি পদে। এমন এক নিয়মের মার পেছে মেয়াদ পূর্তির আগেই পদ থেকে সরে যেতে হলো রজার বিনিকে, যে কারণে নিয়ম পরিবর্তনের পরিকল্পনা নেয় ভারত সরকার। 1983 বিশ্বকাপ জয়ী তারকার মেয়াদ পূর্তির জন্য সব ব্যবস্থা করেও রক্ষা হলো না। গেল মাসে 70 বছর পূর্তি হয়েছে রজার বিনির। সংশোধিত আইনে 75 বছর পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন বিনি, কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে সংসদে পাশ হওয়া নতুন আইন এখনো গেজেট আকারে প্রকাশ না হওয়া। বিসিসিআই এখনো হাতে পায়নি নতুন আইনের কপি, যে কারণে সভাপতি পদ কিভাবে পরিবর্তন হবে তা নিয়ে ধোঁয়াশায় ভারতের সবচেয়ে ধনী বোর্ড। আর সে কারণেই পুরনো আইন মেনে সিদ্ধান্ত নিয়েছে তারা। তাই রজার বিনিকে সরিয়ে সহ সভাপতির দায়িত্ব পালন করা রাজীব শুক্লাকে করা হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি। ভারতীয় গণমাধ্যমের দাবি, বুধবার অনুষ্ঠিত বিসিসিআই এর অ্যাপেক্স কমিটির সভায় রাজীব শুক্লাকে অন্তর্বর্তী সভাপতি ঘোষণা করা হয়েছে। সেই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন নয়া প্রেসিডেন্ট। ভারতের নতুন আইনের কারণে বাতিল করা হয়েছে ড্রিম 11-এর সঙ্গে বিসিসিআই এর চুক্তি। শঙ্কা তৈরি হয়েছে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে বিসিসিআই এর। নিয়ম অনুযায়ী সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও নতুন আইন হওয়ায় পেছাতে পারে নির্বাচন। কেমন হবে নয়া আইন, কিভাবে তা মেনে নির্বাচন হবে তা নিয়েও চলছে আলোচনা। তবে সংশ্লিষ্টরা চাইছেন দ্রুত নির্বাচনের। নতুন আইনের কারণে চাইলে 3 মাস পেছানোর ক্ষমতা আছে নির্বাচন। এ সময়ে দায়িত্ব পালন করবেন রাজীব শুক্লা। ভারতের এশিয়া কাপের দল নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। 5 ক্রিকেটারকে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হলেও তাদের দলের সঙ্গে নিয়ে যাচ্ছে না ভারতীয় বোর্ড। 4 সেপ্টেম্বর দলের সবাই দুবাই গেলেও যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলদের থাকতে হবে দেশে বসেই। দূরত্ব কম হওয়ায় প্রথমবারের মতো নিজ নিজ শহর থেকে দুবাই যাবেন ক্রিকেটাররা। এদিকে ভারতের ওয়ানডে দলে জায়গা পেতে নতুন এক পরীক্ষা দিতে হচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়া সিরিজের দলে জায়গা পেতে ব্রঙ্কো টেস্ট দিতে হবে তাকে। বেঙ্গালুরুর সেন্টার ফর এক্সিলেন্সে 13 সেপ্টেম্বর টেস্ট দিবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ 2 ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। মেদিনা ও কেরায়ার বাদ পড়া নিয়ে সমালোচনার মুখে কোচ লিওনেল স্ক্যালোনি। এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে দেশের মাটিতে মেসির বাছাই খেলা শেষ ম্যাচ, জানিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা নিজেই। কারণ 2030 বিশ্বকাপ বাছাইয়ে তার জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই। এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মেসি ও তার পরিবার। মাঠে বসে খেলা দেখবেন তারা সবাই। বিশ্বকাপ বাছাইয়ে এবারও দাপট ছিল আর্জেন্টিনার। বিশ্ব চ্যাম্পিয়নদের মূল পর্ব নিশ্চিত হয়েছে বেশ আগে। 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে তারা। বাকি আছে মোটে 2 ম্যাচ। আগামী 5 সেপ্টেম্বর বুয়েনোস এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তে। 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে তাদের মাটিতে শেষ ম্যাচ খেলবে মেসিরা। এই 2 ম্যাচের জন্য গত 18 আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিলেন লিওনেল স্ক্যালোনি। এবার সেখান থেকে বাদ পড়েছেন 2 জন। 29 দলের প্রাথমিক দল দিয়েছে আলবিসেলেস্তে।
স্ক্যালোনির চূড়ান্ত দলে নেই ফরওয়ার্ড আনহেল কোরেয়া ও লেফট ব্যাক ফাকুন্দো মেদিনার বাদ পড়া নিয়ে সমালোচনার মুখে পড়েছেন কোচ। সবশেষ গত জুনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে ছিলেন এবং দুর্দান্ত পারফর্ম করেছেন মেদিনা। চোট পাওয়া লিসান্দ্রো মার্তিনেজ এখনও দলের বাইরে আছেন। তারপরেও কেন মেদিনাকে নেওয়া হলো না তার সদুত্তর দিতে পারেননি স্ক্যালোনি। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া হোসে ম্যানুয়েল লোপেজকে দলে রেখেছেন স্ক্যালোনি। পালমেইরাসের হয়ে 46 ম্যাচে 17 গোল করা লোপেজকে নিয়ে আশাবাদী কোচ। চূড়ান্ত দলে আছেন নতুন আরও 2 মুখ, ক্লদিও এচেভেরি ও অ্যালেন ভারেলা। এনজো ফার্নান্দেসের জায়গায় ডাক পেয়েছেন পোর্তোর ডিফেন্সিভ মিডফিল্ডার ভারেলা। 2 ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নেই ফার্নান্দেস। আর্জেন্টিনার প্রতিশ্রুতিশীল এচেভেরি স্বপ্ন বুনছেন অভিষেকের। এদিকে আগামী 5 সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ লিওনেল মেসির কাছে। বয়স তার এখন 38। 2030 বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তাই দেশের মাটিতে এটাই বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ মেসির। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের নায়ক নিজেই এটা নিশ্চিত করেছেন। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আমার জন্য বিশেষ। আমি জানি না এরপর আর্জেন্টিনায় আর কোনো প্রীতি ম্যাচ খেলবো কিনা। তাই আমার পরিবার, স্ত্রী, সন্তান ও বাবা মা মাঠে বসে এই ম্যাচটা দেখবে। আমি জানি দেশের মানুষ আমায় কতটা ভালোবাসে। তাদের ভালোবাসা সামনে বসে উপভোগ করার সুযোগ পাবো, এটা ভেবেই আমি গর্বিত। সমর্থকরা চান মরুর বুকে ঝড় তোলার মতো যুক্তরাষ্ট্রেও মেসি রাঙিয়ে তুলবেন তার শেষ বিশ্বকাপ। পারভিন আক্তার, সময় সংবাদ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে হয়ে গেল জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। যে ম্যাচ দেখতে উপস্থিত হন হাজার হাজার দর্শক। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জ সদরের শহীদ মিরাজ তপন স্টেডিয়াম। জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে হাজারো দর্শকে পরিপূর্ণ গ্যালারি। টানটান উত্তেজনার মধ্যে মানিকগঞ্জ সদর ও শিবলয় উপজেলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। খেলা শুরুর 6 মিনিটের মাথায় শিবালয় উপজেলা দলের হীরা একটি গোল করে দলকে এগিয়ে নেন। এর 4 মিনিটের মাথায় সালমানের গোলে সমতায় ফেরে সদর উপজেলা। প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। হই হুল্লোড় আর হাততালিতে মুখরিত হয়েছিল পুরো এলাকা। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুটআউটে 3-2 গোলে শিবালয় উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মানিকগঞ্জ সদর। দীর্ঘদিন পর এমন আয়োজনে মুগ্ধ সমর্থকরা। খেলা খুব সুন্দর জমছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমরা বারে বারে টুর্নামেন্ট চাই, আমরা চাই খেলে মাঠে মাদকের পরিবর্তে ফুটবল আসুক। এইসব আয়োজনে মানুষের আনন্দ উপভোগ করে আমরা অনেকদিন পর দেখছি খেলা। আমি এটা কখনো দেখিনি মানিকগঞ্জে। আমি এই প্রথম দেখলাম যে ফুটবল খেলায় এত লোক হয়। জেলা ফুটবল কাপ প্রতি বছর এভাবে হোক। পুরো খেলা উপভোগ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ফাইনালিস্ট 2 দলের মাঝে পুরস্কার বিতরণী করে প্রতি বছরই এমন আয়োজনের আশ্বাস দেন তিনি। মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটার প্রতি সম্মান দেখিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসন আমি মনে করি প্রতি বছর এই জাতীয় ফুটবল টুর্নামেন্ট সহ অন্যান্য যেসব ক্রীড়া প্রতিযোগিতা আছে সেগুলো আয়োজন করবেন। চলতি মাসের 16 তারিখে জেলা শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু করেন জেলা প্রশাসক। জেলার 7টি উপজেলা ও পৌরসভা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সময় সংবাদ, মানিকগঞ্জ। বাগেরহাটে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে শরণখোলা ফুটবল একাডেমিকে 3-1 গোলে হারিয়েছে দৈবঙ্গহাটি ক্রীড়া সংঘ। টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নিচ্ছে। আলী আকবর চটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। শুক্রবার ছুটির দিনে বৃষ্টি উপেক্ষা করে সমর্থকদের উন্মাদনা। দীর্ঘদিন পর বাগেরহাটে এমন আয়োজন। নানা বয়সী ফুটবল প্রেমী খেলা দেখতে ভিড় করেন মোরলগঞ্জ দৈবজ্ঞহাটি মাঠে। উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরাও। প্রতি বছর এমন আয়োজন দেখতে চান সবাই। দূর দূরান্ত থেকে সবাই খেলা দেখতেই আসে এখানে, কারণ এখানকার এই এলাকাটাই হচ্ছে ফুটবলের প্রতি বেশি আসক্ত। নিজেদের মাঠের খেলা, নিজেদের খেলা আসলে দেখতে ভালো লাগতেছে, ভালো খেলতেছে নিজেকে দল। আমরা খুব আনন্দিত যে এরকম যেন প্রতি বছর আমরা খেলা উপভোগ করতে পারি, এই প্রত্যাশা আমরা করি। এত বৃষ্টির মধ্যেও এত সুন্দর আয়োজন, এত দর্শক আসলেই আমাদের মন কেড়েছে। আমাদের এলাকার লোক এই বন্যার সাথে আইলার সাথে যুদ্ধ করে যে অবস্থানটা টিকিয়ে টোটাল সেক্টর ম্যানেজ করেন এবং এই যে ক্রীড়াঙ্গন সেটাকেও ম্যানেজ করেন, এটা আসলেই আমাদের কাছে অনেক পাওয়া। শরণখোলা ফুটবল একাডেমিকে 3-1 গোলে হারায় দৈবজ্ঞহাটি ক্রীড়া সংঘ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আর বিপুল পরিমাণ সমর্থক সমাগমে উচ্ছ্বসিত আয়োজকরা। তরুণ সমাজকে মাদক থেকে
এবং ইন্টারনেটের যে ভয়ালো গ্রাস সেটা থেকে আমরা দূরে রাখার জন্য আমরা যুব সমাজকে মাঠের দিকে অগ্রসর করে নিয়ে আসছি। আমরা শুধু এই ফুটবল খেলা না, ক্রিকেট, হাডুডু, আমি ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিকও হাডুডু খেলার আয়োজন করেছি। আরাফাত হোসেন কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন উপজেলা থেকে 8টি দল অংশ নিচ্ছে। সময় সংবাদ, বাগেরহাট। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়।